সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। আর আওয়ামী লীগ সম্পর্কে মানুষের যে ভয়, অভাব, অভিযোগ এবং আতঙ্ক, এটিও সমানতালে বেড়ে চলেছে। কারণটা কি? আপনারা জানেন যে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা তারা এখন জেলখানাতে আছে এবং প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধরা পড়ছেন, অনেকটা সাঁড়াশি অভিযানের মতো। কিন্তু কোনো অবস্থাতেই এই সংগঠনটিকে দমন করা যাচ্ছে না। যারা জেলখানাতে আছেন, জেলখানাতে থাকলে মানুষের মধ্যে যে ধরনের ফ্রাস্ট্রেশন আছে, সেই ধরনের ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। প্রথম কয়েকদিন তারা বেশ নিশ্চুপ ছিলেন। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তাদেরকে হাত কড়া পরানো হতো বা এখনো হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু তাদের হাসি বন্ধ করা যাচ্ছে না। তারপর তাদের যে জামা কাপড়, পোশাক আশাক, এটা তাদের যে মন্ত্রী যখন ছিলেন তারা, তখন যে ধরনের ইস্ত্রি করা ধপধপে সফেদ পাজামা পাঞ্জাবি পরতেন, ঠিক ওই রকম পাজামা পাঞ্জাবি পরে তারা জেলখানা থেকে এই কোর্ট কাছারিতে আসছেন। আগে অনেকে মাথা নিচু করে থাকতেন, ভয় কাজ করতো, আতঙ্ক কাজ করতো, কিন্তু ইদানিং দেখেন তারা উল্টো তাচ্ছিল্যের হাসি হাসছেন। তাদের চেহারা অনেকের ভালো হয়ে গেছে এবং বিভিন্ন মাধ্যমে আমরা যে কথাবার্তা শুনি যে তারা জেলখানাতে বেশ যারা জেলের কর্মকর্তা রয়েছেন তাদেরকে বেশ ধমক দেন। এগুলো একটা। আমি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একদিন আমার অফিসে আসলেন যে কোনো একটা বিষয় নিয়ে। তখন কথা প্রসঙ্গে তিনি বললেন যে তাদের যে তদন্ত সংস্থা, তিনি একটা সংস্থার রয়েছেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, একটি গুরুত্বপূর্ণ বিভাগ, আমি নাম বললাম না। তো সেখানে একটা মামলার রিমান্ড ছিল, সেই রিমান্ডে সালমান এফ রহমান সাহেব এসেছেন। তো উনি বললেন যে তার যে পেশি, হাতের যে পেশি, তার বয়স তো এখন প্রায় 80 বছর, মানে শেখ হাসিনার চাইতে 1-2 বছরের ছোট, শেখ কামালের বন্ধু। তো সেই ক্ষেত্রে তার বয়স 76-77 এরকম বছরে হবে। তো উনি যেটা বললেন যে তার হাতের পেশি, পায়ের পেশিগুলো একেবারে স্টিলের মতো, লোহার মতো। তাই বললাম যেটা বুঝলেন কি করে? যখন হ্যান্ডশেক করলাম বা উনি হ্যান্ডশেক করলেন, করার পরে সে যে কুয়াচ দিয়ে আমার হাতটা চাপ দিল, তাতে মনে হলো যে তার গায়ে অনেক শক্তি এবং আমি তার সাথে পাঞ্জা লড়ে পারবো না। এবং তিনি যখন চাপ দিচ্ছিলেন তখন তার হাতের পুরো পেশিটা, যাকে বলা হয় মাসেলগুলো, ফুটে উঠছিল। 2 নম্বর হলো যে তিনি বাংলায় তো একটু টেনে টেনে বলেন, তো সেই টেনে টেনে তিনি বললেন যে দেখো, একেবারে তুমি করে কর্ম করে দেখো। এইরকম ঘটনা আমার জীবনে অনেকবার ঘটেছে বা আমাদের জীবনে এগুলো অহরহ ঘটে, এটা কোনো সমস্যা না। তাহলে চিন্তা করুন, তার ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তার অফিস এখনো পরিপূর্ণভাবে সব অফিসগুলো চালু করা যায়নি, তার যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেখানে প্রায় 60,000 লোক চাকরি করতো, পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু তিনি একেবারে মোটেই হতাশ নন। এইগুলো এক। তার ঘনিষ্ঠ বন্ধু আনিসুল হক, সেই আনিসুল হক যিনি সাবেক আইনমন্ত্রী, তাকেও দেখলাম তার চেহারা অনেক ভালো হয়ে গেছে, আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। শাহজাহান খান মন্ত্রী, তিনি তো রীতিমতো যাকে বলা হয় একেবারে রাজার মতো, যেভাবে ঢোলা পাঞ্জাবি পরে আসেন, তাতে মনে হলো যে মন্ত্রী শাহজাহান খান বা এমপি শাহজাহান খান বা সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খান, তার সাথে এখন আসামি শাহজাহান খান, তার দাপট অনেক বেড়ে গেছে। তারপর আরেকজন আছেন, শুধুমাত্র পলক একটু ভয় পাচ্ছে, পলক ভয় পাচ্ছে, বারবার মাপ চাচ্ছে, মুখ কালো। এটা আমি কারণ বলতে পারবো না, কিন্তু আওয়ামী লীগের আর একজন যে সংসদ সদস্য কবিরুল তালুকদার মুক্তি, সেই তাকে যখন ধরা হলো, তিনি জিন্স প্যান্ট পরা, 2 পকেটের সামনে হাত দিয়ে অনেকটা টম ক্রুজের কায়দায় তিনি পুলিশের অফিসে আসলেন এবং তাকে দেখে পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাজ ইট ইজ মনে হলো কিং হ্যাজ কাম, রাজা আসছে, ওইরকম একটা ব্যক্তিত্ব তিনি ফুটিয়ে তুললেন। এটা আমার কাছে খুব অবাক লাগলো যে এই এত আত্মবিশ্বাস তার আসলো কোত্থেকে। এরপরে ডাক্তার দীপুমণিকে নিয়ে আমি খুব হতাশ ছিলাম। এর কারণ হলো এই ভদ্রমহিলাকে ডিম মারা হয়েছে, কয়েকবার তাকে খুবই আদালতে উঠাতে গিয়ে খুব হেনস্থা করা হয়েছে,
তারপরে তাকে জ্যাকেট পরানো হয়েছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তিনি ভালো শাড়ি পরে আসছেন। এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার যে একেবারে প্রথম যৌবনের যে তিনি যখন একেবারে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী হলেন, তখন তিনি যেভাবে হাসি খুশি থাকতেন, ঠিক ওইভাবে তিনি এখন হাসি খুশিভাবে আদালতে যাতায়াত করছেন, সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, এবং সেই অমিলন হাসি। এমনিতে দীপুমণি তার যে শিক্ষা, তার যে মেধা, তার যে যোগ্যতা অনন্য। বাংলাদেশে এরকম শিক্ষিত ভদ্র মহিলা নাই বললেই চলে। তিনি ঢাকা মেডিকেল থেকে MBBS পাশ করা ডাক্তার, তারপরে উকালতি পাশ করেছেন, LLB করেছেন। এরপর তিনি হার্ভার্ডের একটা কোর্স করেছেন বিশ্ববিখ্যাত। এরপরে জন হপকিন্স, আমেরিকার সবচেয়ে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি, সেখান থেকে তিনি আবার MBA করেছেন। এবং তার বাবা তার ভাই, মানে তার যে বংশ চাঁদপুরে ওয়ান অফ দ্য রয়্যাল ফ্যামিলি। তো এই যে ভদ্রমহিলা, তিনি একেবারে স্বাভাবিক হয়ে গেছেন। তো মানুষ তখনই স্বাভাবিক হতে পারে যখন তার কাছে চমৎকার একটা আশা থাকে, সুসংবাদ থাকে। আদারওয়াইজ পৃথিবীর সব চাইতে পাওয়ারফুল ম্যান তিনিও জেলখানাতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। নেলসন ম্যান্ডেলার মতো মানুষ পড়ে দেখেন, কিংবা মহাত্মা গান্ধী, তার যে আত্মজীবনী পড়ে দেখেন। তারপর যাকে বলা হয় মাওলানা আবুল কালাম আজাদের ডিসকভারি ইন্ডিয়া পড়ে দেখেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে দেখেন। প্রতি মুহূর্তে তারা হতাশার সাগরে ডুবেছিলেন। তাদের মনে হচ্ছিল আজকে বোধহয় তার জীবনের শেষ দিন। শেখ হাসিনাও আমাকে একদিন বলেছিলেন যে 1/11-এর সময় তিনি যখন জেলে ছিলেন, তার কাছে মনে হতো আজকেই বোধহয় তার জীবনের শেষ দিন, এরকম মনে হতো। আমি নিজে যখন জেলে ছিলাম, প্রতিদিন একটা ভোর হতো বা একটা রাত হতো, বিভৎস একটা ভোর, বিভৎস, তারপরে একটা রাত আসতো, বিভৎস। কোনো কিছুতেই শান্তি নেই, খাওয়াতে হজম নেই, কোনো কিছু ভালো লাগে না। আমি জেলখানাতে ঢুকলাম, আমার চোখে কোনো সমস্যা ছিল না। ওই দিন 24 ঘন্টার মধ্যে হঠাৎ করে দেখলাম যে আমি চোখে দেখি না, চশমা লাগলো, নতুন চশমা নিতে হলো। কোনোদিন আমার দাঁতের সমস্যা ছিল না। 1 সপ্তাহ পরে দেখলাম যে আমার দাঁত এমন ক্ষয় হয়ে গেছে, এরপর আমার দাঁতে ফিলিংস করতে হলো। এর আগে কোনোদিন আমার দাঁতে এই ধরনের সমস্যা ছিল না। তো ওখানে সাইকোলজিক্যালি এরকম একটা অবস্থা তৈরি হয় যেখানে মানুষের মোরাল ক্যারেজ বলে কিচ্ছু থাকে না। এর আগে যখন সালমান এফ রহমান, আমি যে রুমটাতে ছিলাম সেই রুমে সালমান এফ রহমান সাহেব ছিলেন, তো গিয়াসউদ্দিন আল মামুন সাহেব বলতেন যে এখানে সারাক্ষণ তিনি কান্নাকাটি করতেন, সারাক্ষণ কোরআন শরীফ পড়তেন, এবং বলতেন যে তিনি জেল থেকে বের হয়ে আর জীবনে এই ধরনের কর্ম করবেন না। তো সেই সালমান এফ রহমান এই সময়টাতে এসে কোনো অনুশোচনা নেই, ভয় নেই, তওবা নেই, কোনো কথা নাই, তিনি আরও আত্মবিশ্বাসী হয়ে পড়ছেন। এই মাহমুদুর রহমান আমার দেশের, আমরা একসাথে জেলে ছিলাম। মামুন, গিয়াসউদ্দিন আল মামুন, তারেক রহমান সাহেবের বন্ধু, সারাক্ষণ কোরআন শরীফ ছাড়া, মানে মনে হয় যে না শুধু সারাদিন অলি আল্লাহ হয়ে গিয়েছিল একেবারে রীতিমতো। সারাক্ষণ কোরআন শরীফ পড়তেন, নামাজ কালাম থেকে শুরু করে, তসবিহ তাহালিল থেকে শুরু করে, তওবা ইস্তেগফার থেকে শুরু করে, আত্মসমালোচনা, কি কি অন্যায় করেছেন, ভুল করেছেন, সব কিছুর জন্য তার অনুশোচনা ছিল। এই জেলখানা। তো সেই জেলখানাতে গিয়ে যখন কেউ আবার রিগেইন করে, স্বাস্থ্য ভালো হয়, শক্তিমত্তা বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, তখন তাকে ভয় না পেয়ে কোনো কারণ নেই, যেটা আওয়ামী লীগকে নিয়ে এই মুহূর্তে হচ্ছে। এই গেল এক। 2 নম্বর হলো যে শেখ হাসিনা। এখন শেখ হাসিনা প্রবাসে আছে, দিল্লিতে আছে। প্রথম কিছুদিন আমরা তার কথাও শুনতে পাইনি, ছবিও দেখতে পাইনি। এরপরে অলানে সারাদিন আমরা জানতে পারলাম যে তিনি সেই গান গাচ্ছেন। তারপরে তিনি ওই লোদি গার্ডেন, দিল্লির অভিজাত একটা পার্ক আছে, তো তাকে নাকি সেই লোদি গার্ডেনে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পরবর্তী জানলাম যে তিনি রয়্যাল মেহমান হিসেবে, রাজকীয় মেহমান হিসেবে ইন্ডিয়ার, মানে একেবারে অন্য দেশের যে রাষ্ট্রপ্রধান, অর্থাৎ দালাই লামাকে তারা যে আশ্রয় দিয়েছে, ভারত আশ্রয় দিয়েছে, অন্য একটা দেশের প্রেসিডেন্টের যে প্রোটোকল, সেই প্রোটোকল দিয়ে দালাই লামাকে আশ্রয় দিয়েছে। ঠিক দালাই লামার স্ট্যাট আছে, শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে। বিশাল বাংলো,
মানে এখানে যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আছে তার চেয়ে অনেক অনেক ভালো। এর কারণ হলো ইন্ডিয়া মানে যমুনা তো মানে ইভেন কি আমাদের যে গণভবন, আপনারা যারা সফদরজং রোড দিল্লিতে গেছেন, হুমায়ুন রোডে গিয়েছেন, যেখানে মন্ত্রী মিনিস্টাররা বসবাস করে, কোনো মন্ত্রীর বাড়িতে, রাজনাথ সিংয়ের বাড়িতে যদি আপনি যান, অমিত শাহের বাড়িতে যদি যান, তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের দেশের গণভবন বা বঙ্গভবনের যে জৌলুস, তার চেয়ে ভারতের যে কোনো মন্ত্রীর বাসভবন বা গভর্নরের বাসভবন, এটার বিলাসিতা বলে আপনি শেষ করতে পারবেন না। এর কারণ হলো ওই যে ব্রিটিশ জামানাতে ব্রিটিশ ভাইসরয়, গভর্নর জেনারেলদের যে স্ট্যাটাসগুলো ছিল, মন্ত্রীর যে স্ট্যাটাস ছিল, ঠিক সেম স্ট্যাটাসটা তাদের মন্ত্রী মিনিস্টারের জন্য তারা বরাদ্দ রেখেছে। কেবলমাত্র মুখ্যমন্ত্রী যারা হয়, প্রাদেশিক সরকার যেমন মমতা ব্যানার্জি, তাদের জন্য অতটা জৌলুস থাকে না, খুব সাধারণ জীবনযাপন থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে যিনি গভর্নর আছেন কেন্দ্রীয় সরকারের, তার জৌলুস দেখলে আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে মনে হবে একটা ডিসিও না। পশ্চিমবঙ্গে যিনি কেন্দ্রীয় সরকারের গভর্নর হিসেবে আছেন, তার বাড়ির জৌলুস যদি দেখেন, আপনার এখানে গভর্নর মানে বাংলাদেশে যে শাহাবুদ্দিন চুপ্পুর বাড়ি গণভবন, বঙ্গভবন, সেই বঙ্গভবনের জৌলুস দেখে আপনার মনে হবে এটা কোনো বাড়িই না। আপনি যদি আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বাড়িতে থাকে, সেই বাড়ির জৌলুস দেখেন, আর রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদে যদি একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তার বাসভবন দেখেন, একজন কোর কমান্ডারের বাসভবন দেখেন, আপনি মনে হবে যে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের বাসাটা একজন মেজরের বাসা, জাস্ট সেনাবাহিনীর একজন মেজরের বাসা। এটা পাকিস্তান এখন এই জিনিসটা রেখেছে। ইমরান খানের অফিস, আপনি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস, শাহবাজ শরীফের অফিস, ইমরান খানের অফিস, সেই অফিসটা যদি দেখেন, আর আমাদের এই যেটা প্রধানমন্ত্রীর অফিস বা প্রধান উপদেষ্টার অফিস, এটাকে দেখে আপনার মনে হবে এটা একটা ডিসি অফিস। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ভবনে যদি যান আর আমাদের সুপ্রিম কোর্ট ভবন যদি দেখেন, মানে ওই সমস্ত দেশে যে জিনিসগুলো করা হয়, এটা আমরা এখন ওই পর্যায়ে পৌঁছতে পারিনি, ওই অভিজাত বা ওই জৌলুসের ধারে কাছে যেতে পারিনি। তো সেই দিক থেকে শেখ হাসিনাকে যেভাবে রাখা হয়েছে দিল্লিতে, ওই বাড়ি যদি আপনি দেখেন, ওই বাড়ির জৌলুস যদি দেখেন, আপনি হিংসা না করে পারবেন না, আপনাকে হিংসা করতে হবে। দুই নম্বর হলে ওখানে তাকে যে সিকিউরিটি দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এটা বোঝার জন্য আপনারা যারা তসলিমা নাসরিনের সঙ্গে দেখা করেছেন, বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক অনেকে যান, গিয়ে তসলিমা নাসরিনের সঙ্গে দেখা করেন। তো তসলিমা নাসরিনকে যে প্রোটোকল দিয়ে ভারত সরকার রেখেছে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনাকে কি প্রোটোকল দিয়ে সেখানে রাখা হয়েছে। তো সেই প্রোটোকলের মধ্যে থেকে তিনি রাজনীতি করছেন, বাংলাদেশের সব মানুষকে ভয় দেখাচ্ছেন, একটার পর একটা